আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছি দুটো কারণে। এক হলো এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। পদ্ধতিগতভাবে বলতে বোঝায় একটা সংবিধান সংশোধনী গ্রহণ করার জন্য সংবিধানে কিছু পদ্ধতি বলা আছে, যেমন গণভোটের কথা আছে, সংবিধান সংশোধনীর বিলটা কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে বলা আছে। এই সমস্ত পদ্ধতিগত নিয়মগুলো মানা হয় নাই পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে, কাজেই পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক। এবং আরেকটা কারণে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, সেটা হলো পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। এবং আমাদের এই গত এক মাসের সাবমিশনে, অনেক কাউন্সিলের সাবমিশনে একটা কথা এসছে যে এই যে সংবিধানের মূল কাঠামো তত্ত্ব, এটা এক ভারতীয় সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী নামে একটা মামলার রায় থেকে এই ডক্ট্রিনটার উৎপত্তি হয়েছে। আর একটা জিনিস হলো, আমরা যেটা চেয়েছি যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ পুরোটা। এবং আমরা এটা বলেছি যে পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে বাতিল করা এবং আংশিকভাবে এটাকে বৈধ ঘোষণা করা সম্ভব না, কারণ এটার বিভিন্ন আর্টিকেলগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা সম্পূর্ণটা একটা উদ্দেশ্য নিয়ে, একটা অথরিটারিয়ান সিস্টেম এস্টাবলিশ করার উদ্দেশ্য নিয়ে এই পুরো পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়। এবং এখানে দুই একটা ধর্মের বিষয় আছে বা হয়তো নারী আসনের কথা আছে, কিন্তু পুরো প্যাকেজটাকে একসাথে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ভালোর মধ্যে একটা দুটো খারাপকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে টু গেট এ পলিটিক্যাল মাইলেজ, যাতে এটাকে পলিটিক্যালি সেল করা যায়, কিন্তু এইগুলোকে আলাদা করা সম্ভব না। এই পুরো সংশোধনীটাকে একসাথে দেখতে হবে এবং একসাথে দেখলে এটাকে একসাথেই বাতিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু আদালতের নজিরও দেখিয়েছি যে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সংশোধনীকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন না, তখন আপনার পুরোটাকেই অসাংবিধানিক ঘোষণা করা ছাড়া উপায় থাকে না।